আপনার ফেসবুক অ্যাডের খরচ বেড়েই চলেছে, সেলস আসছে না। ফেসবুক অ্যাডে সফল হতে গেলে শুধু ভালো প্রোডাক্ট নয়, ভালো প্রোডাক্টের সাথে ভালো কৌশলও লাগবে। আজকের ভিডিওতে 6টি গুরুত্বপূর্ণ ভুলের বিষয়ে শেয়ার করব, যে 6টি ভুলকে বাদ দিতে পারলে আপনি কম বাজেটেও সেরা রেজাল্ট নিয়ে আসতে পারবেন। তো আসুন আজকে আর দেরি না করে ডিরেক্টলি আমরা অন স্ক্রিনে চলে যাই। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে একই অ্যাড বারবার চালানো বা রানিং দ্য সেম অ্যাড রিপিটেডলি। ধরুন আপনি একটি অ্যাড ক্যাম্পেইন করছেন 1 মাস যাবত। প্রথমে যখন এই অ্যাড ক্যাম্পেইনটি শুরু করেছিলেন তখন প্রথম 3-4 দিন 5 দিন হয়তো ভালো এঙ্গেজিং পেত, কারণ এই ভিডিওটা নতুন ছিল সবার কাছে। বাট এটা যখন দেখা হয়ে গেছে, একবার মানুষ দেখে ফেলেছে এবং তার কাছে যখন আবার বারবার অ্যাড যাচ্ছে, তখন সে কী করবে? এটাতে বোর্ড হবে এবং সে স্ক্রল করে কিন্তু অন্য কন্টেন্ট দেখবে। তো এক্ষেত্রে ফেসবুক অ্যালগরিদম সে কিন্তু একটা ব্যাড সিগন্যাল পাবে যে এই কন্টেন্টে খুব একটা বেশি এঙ্গেজিং হচ্ছে না, ফলে সে রিস্কে ডাউন করে দিবে। তো এতে করে আপনার রোয়াসও কমে যাবে। একটা রিয়েল এক্সাম্পল দিয়ে যদি বোঝাতে চেষ্টা করি, তাহলে ধরুন আপনি কম্বো আচার নিয়ে বিজনেস করছেন অনলাইনে। একটা ভিডিও দিয়ে অ্যাড রান করলেন, প্রথম 3-4 দিন বেশ ভালো রিচ হলো, সেলও ভালো পেলেন। বাট পরবর্তীতে এটা যত দিন যাচ্ছে তত দেখছেন যে সেম মানুষই যেহেতু অ্যাড দেখছে, আপনি কিন্তু ফ্রিকোয়েন্সিতে গিয়ে চেক করতে পারবেন যে আসলে একজন মানুষের কাছে কতবার অ্যাড দেখানো হচ্ছে। তো আপনি দেখলেন যে একজন মানুষের কাছে 3-4-5 বার অ্যাড দেখানো হচ্ছে। তখন আপনাকে বুঝে নিতে হবে যে এই অ্যাড আর এঙ্গেজিং হবে না, কারণ সেম মানুষ যখন 4-5 বার অ্যাড দেখবে তখন কিন্তু সেই ওই অ্যাডের প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। আর এভাবেই আমরা একটা অ্যাড, সেখানে প্রাইমারি টেক্সট, হেডলাইন এবং আমাদের যে ডেসক্রিপশন থাকে, আমরা সেমভাবেই মাসের পর মাস কন্টিনিউ করি, যে কারণে কিন্তু আমাদের সেলস বাড়ে না এবং এঙ্গেজিংও আস্তে আস্তে কমতে থাকে। ফলে রোয়াস বেড়ে যায়, আমাদের বাজেট আরও বেশি বেশি স্পেন্ড হয়, বাট আমরা প্রকৃতপক্ষে সেলস কিন্তু কম পাই। সো সমাধান কি হতে পারে? সমাধান হতে পারে 2-4 দিন পর পর ওই অ্যাডের অ্যানালাইসিস থেকে সিদ্ধান্ত নেওয়া যে ওই অ্যাডটি আসলে এঙ্গেজিং হচ্ছে কিনা, এঙ্গেজিং হলেও কতটুকু এঙ্গেজিং হচ্ছে, এই বিষয়টা আপনাকে অ্যানালাইসিস করে বের করতে হবে। এছাড়া ফ্রিকোয়েন্সি থেকে আপনি দেখে নিতে পারেন ওই অ্যাডটি একটা মানুষের কাছে কতবার দেখানো হচ্ছে। সো এভাবে কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে ওই কন্টেন্টটি আপনার পরিবর্তন করা উচিত কিনা। তাছাড়া শুধু কন্টেন্ট নয়, আপনি পাশাপাশি হেডলাইন, প্রাইমারি টেক্সট এবং ডেসক্রিপশনও পরিবর্তন করে দেখতে পারেন যে রোয়াস বাড়ে কিনা। যদি বাড়ে তাহলে ইটস ওকে, আদারওয়াইজ এটাকে রিফ্রেশ করা উচিত। দেন সেকেন্ডলি যেটা বলছে, পণ্যের ওপর ফোকাস, সমস্যার উপর নয়। ফোকাসিং অনলি অন দ্য প্রোডাক্ট, নট দ্য প্রবলেম। অর্থাৎ আমরা প্রোডাক্টের উপরে ফোকাস বেশি করে থাকি। যেমন আমার প্রোডাক্টটি সবচেয়ে ভালো, এত কম দামে কেউ এই প্রোডাক্ট সারা বাংলাদেশে দিতে পারবে না। তো এ ধরনের কথাবার্তা বলে আমরা সেলস করার ট্রাই করি, বাট কাস্টমার অ্যাকচুয়ালি প্রোডাক্ট কিনতে কিন্তু ফেসবুকে যায় না। আমরা নর্মালি বিনোদন নেওয়ার আশায় ফেসবুকে যাই, বাট আমরা যখন দেখি যে আমাদের কোনো প্রবলেমসকে ওই প্রোডাক্ট সমাধান দিতে পারবে, তখন কিন্তু আমরা পারচেসের সিদ্ধান্ত নিই। সো আপনাকে সমাধানের পথ খুঁজতে হবে যে ওই প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে একজন কাস্টমারের কী সমস্যার সমাধান করছে, এবং আপনি যখন সমাধান দিবেন তখন কাস্টমারের জায়গায় নিজেকে বসিয়ে সমাধানটা তৈরি করবেন। দেখবেন যে কাস্টমারের পেইন পয়েন্ট যেটা, সেটাকে খুঁজে পাচ্ছেন খুব সহজে এবং আপনার প্রোডাক্ট খুব দ্রুত সেল হচ্ছে। সো প্রোডাক্ট নয়, সমাধানের কথা চিন্তা করাটা জরুরি। আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরুন আপনি ব্যথার তেল বিক্রি করছেন বা অর্গানিক যে কোনো প্রোডাক্ট সেল করছেন, ব্যথার তেল দিয়েই এক্সাম্পলটা দিই। সো এক্ষেত্রে একজন কাস্টমারের পেইন পয়েন্ট কী থাকতে পারে? যে সে ব্যথার কারণে স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না, তার ব্যথার জন্য সে কি করতে পারছে না, নামাজ পড়তে পারছে না, অথবা সে রান্নাবান্না করতে পারছে না, দৈনন্দিন যে কাজকর্ম রয়েছে সে স্বাভাবিকভাবে করতে পারছে না। সো আপনার যে স্ট্রেস রিলিফ অয়েলটা রয়েছে সেটা কি করবে, বা পেইন রিলিফ অয়েল রয়েছে, সেই তেলটা তার সরাসরি ব্যথার গোড়ায় গিয়ে ব্যথা থেকে উপশম দিবে, যাতে করে সে স্বাভাবিক কাজকর্ম স্মুথলি করতে পারবে। সো ব্যথাটা তার হচ্ছে পেইন পয়েন্ট, যে কারণে সে কিন্তু কোনো কাজ স্মুথলি করতে পারছে না। আপনার তেলটা সরাসরি কি হবে, তার ওই যে পেইন পয়েন্ট বা কাস্টমারের যে সমস্যা সেটাকে সমাধান করবে। সো এভাবে কিন্তু আপনি পেইন পয়েন্ট খুঁজতে পারেন এবং আরও সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারেন। নট অনলি যে আমি যেভাবে বললাম ভিডিওতে সেভাবে করতে হবে, এটাকে আরও সুন্দরভাবে উপস্থাপন করা যায় যাতে করে কাস্টমারের একদম হার্ট টাচিং হয়। সো এভাবে আপনি যদি কাস্টমারের হার্ট টাচিং করে কন্টেন্ট এক্সপ্লোর করতে পারেন, অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে সেলসের পরিমাণটা অনেক অংশেই বেড়ে গেছে। এরপরে রয়েছে কম মানের ভিজুয়াল ব্যবহার বা ইউজিং লো কোয়ালিটি ভিজুয়ালস।
বাংলাতে একটি প্রবাদ আছে, আগে দর্শনধারী তারপর গুণ বিচারী, অর্থাৎ আগে দেখে ভালো লাগতে হবে, তারপর সেটার মধ্যে কি গুণ আছে সেটা অ্যানালাইসিস করা হবে বা দেখা হবে। তো আপনার প্রোডাক্টের কোয়ালিটি যতই ভালো থাকুক না কেন, আপনি ছবি তোলার ক্ষেত্রে বা কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে যদি তেমন ভালো করে না করতে পারেন, ভালো বলতে আমি বোঝাতে চাচ্ছি যে খুব বেশি ভালো মানের ক্যামেরা হতে হবে বা অনেক বেশি সুন্দর লাইটিং থাকতে হবে, বিষয়টা এমন না। ওই প্রোডাক্ট বা সার্ভিসকে সুন্দরভাবে উপস্থাপন করাকে বোঝাতে চাচ্ছি। একটা ছবি নিলেন, সেটা হয়তো বা ব্লার হয়েছে বা এমনভাবে নিয়েছেন প্রোডাক্টটা সঠিকভাবে বোঝা যাচ্ছে না, তখন স্বাভাবিক অর্থেই কিন্তু কাস্টমার এটা মনে করবে যে এই প্রোডাক্টটি মনে হয় অরিজিনাল প্রোডাক্ট নয়, এটা ডুপ্লিকেট প্রোডাক্ট বা প্রোডাক্টের কোয়ালিটি ভালো না। সো আপনার প্রোডাক্টের কোয়ালিটি বা সার্ভিসের কোয়ালিটি যাতে এক্সপ্রেস করতে পারেন সেভাবেই কিন্তু কন্টেন্ট তৈরি করা উচিত। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জায়গাটিও খুব একটা বেশি গুরুত্ব দিই না, যেন তেনভাবে একটা ছবি তুলে অথবা কোনো মতো একটা ভিডিও করে আমরা জাস্ট অ্যাড ডান করে ফেলি। তো এতে করে কি হয়, ওই কন্টেন্টের সাথে প্রোডাক্ট বা সার্ভিসের সামঞ্জস্যতা বা রিলেটিভনেসটা কমে যায়। তবে হাই কোয়ালিটি আনতে গিয়ে অতিরিক্ত কালার বা অতিরিক্ত এডিটিং করা উচিত নয়। যেমন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ক্লথিং নিয়ে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে লাইটিংটা এমনভাবে করেন বা অনেক ক্ষেত্রে এডিটিংটা এমনভাবে হয়ে যায় যে প্রকৃত ক্লথের যে কালার সেই কালারটি কিন্তু থাকে না, চেঞ্জ হয়ে যায়। সো কাস্টমার যখন অর্ডার করে তখন একরকম কালার দেখে, যখন সে হাতে পায় তখন কিন্তু কালার ওরকম থাকে না। এটা কিন্তু কাস্টমার অসন্তুষ্টির একটা কারণ হতে পারে এবং পরবর্তীতে আপনার ওই একজন কাস্টমারের জন্য অনেক কাস্টমার আপনি হারাতে পারেন। সো দ্যাট এটা এনশিওর করবেন যে অতিরিক্ত এডিটিং বা অতিরিক্ত লাইটিং দিয়ে পণ্যের যে অরিজিনাল কালার রয়েছে সেটাকে কোনোভাবেই ডিস্ট্রয় করা যাবে না। সো সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে হবে, বাট কোনোভাবেই কিন্তু কালারটাকে চেঞ্জ করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। এরপরে রয়েছে বেশি বড় টার্গেটিং বা ওভারলে ব্রড টার্গেটিং। সবাই আপনার প্রোডাক্ট কিনবে এই চিন্তা করাটা ভুল। সারা বাংলাদেশে 18+ কোটি মানুষ রয়েছে, সো সবাই কিন্তু আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ক্রেতা নয়। আপনি যদি 18 থেকে 60 বছর পর্যন্ত বা 65+ সিলেক্ট করে দেন, তাহলে ফেসবুক যেটা করবে সবাইকে থ্রু আউট অ্যাড দেখাবে এবং এতে করে আপনার বাজেট ওয়েস্টেজ হবে, প্রকৃত কাস্টমারের কাছে কিন্তু আপনার অ্যাড পৌঁছাবে না। তো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, স্পেসিফিক ইন্টারেস্ট, স্পেসিফিক ডেমোগ্রাফিক বা বিহেভিয়ার ধরে ধরে আপনি অ্যাড টার্গেটিং করতে পারেন এবং বয়সের ক্ষেত্রে আপনার প্রোডাক্ট বা সার্ভিস কারা কিনতে পারে সে বিষয়ে একটা বায়ার পার্সোনা তৈরি করে আপনি কিন্তু সেভাবে অ্যাড রান করতে পারেন। আর একটা বিষয় বলে রাখি, আপনি ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক্স এবং বিহেভিয়ার, এই যে 3টা ক্যাটাগরি রয়েছে, ব্রড ক্যাটাগরি, এই আন্ডারে আপনি হয়তোবা অনেক অ্যাড রান করছেন, কিন্তু সব থেকে বেশি ভেরিয়েশন আনতে পারবেন আপনার ক্রিয়েটিভের ক্ষেত্রে। অর্থাৎ ক্রিয়েটিভের ক্ষেত্রে আপনি যদি বেশি বেশি চেঞ্জেস নিয়ে আসেন তাহলে এটা হতে পারে মোর দ্যান ইফেক্টিভ। কারণ কি, আপনি যে ইন্টারেস্ট সিলেক্ট করছেন, ডেমোগ্রাফিক সিলেক্ট করছেন বা বিহেভিয়ার সিলেক্ট করছেন, সবাই কিন্তু ওই সেম জিনিসই সিলেক্ট করছে। অর্থাৎ যারা আপনার কম্পিটিটর রয়েছে তারা কিন্তু ওখান থেকেই ইন্টারেস্ট, বিহেভিয়ার বা ডেমোগ্রাফিক সিলেক্ট করছে। বাট আপনি যখন ক্রিয়েটিভ নিয়ে চিন্তাভাবনা করছেন, ইউনিক ক্রিয়েটিভের কথা ভাবছেন, তখন কিন্তু আপনার ক্রিয়েটিভ এবং আপনার কম্পিটিটরের ক্রিয়েটিভ কমপ্লিটলি আলাদা হতে পারে এবং যার মাধ্যমে আপনি আপনার কাস্টমারের হার্ট টাচিং জায়গাটা খুব দ্রুত অ্যাচিভ করতে পারেন এবং আপনার প্রোডাক্ট সেলসের পরিমাণও খুব দ্রুত বেড়ে যেতে পারে। সো দ্যাট ডু ফোকাস অন মোর ক্রিয়েটিভস রাদার দ্যান ইন্টারেস্ট, বিহেভিয়ার অ্যান্ড ডেমোগ্রাফিক্স। এরপরে যেটি রয়েছে সেটি হলো সিটিএ বা কল টু অ্যাকশন। খুবই ইম্পর্ট্যান্ট। ধরে নিলাম আপনি আপনার কন্টেন্ট খুব সুন্দরভাবে তৈরি করেছেন, ল্যান্ডিং পেজটা সুন্দর, আপনার ওয়েবসাইট অনেক সুন্দর, আপনি প্রাইমারি টেক্সট লিখেছেন সেটিও খুব চমৎকার এবং হেডলাইন যেটি দিয়েছেন সেটাও খুব ভালো। বাট আপনি কল টু অ্যাকশন, অর্থাৎ সে এই সমস্ত জিনিসপত্র দেখার পরে কি করবে সে বিষয়ে কোনো নির্দেশনা দেননি, যে সে অর্ডার করবে নাকি কল করবে নাকি আরও বেশি করে জানবে অর্থাৎ লার্ন মোর করবে, সে বিষয়টা কিন্তু আপনি ক্লিয়ার করেননি। তো এক্ষেত্রেও কিন্তু সেলস ড্রপ করতে পারে। আপনাকে ক্লিয়ার কল টু অ্যাকশন বাটন রাখতে হবে, যে সে লার্ন মোরের জন্য আপনার ওয়েবসাইটে যাবে নাকি অর্ডার করার জন্য এখানে ক্লিক করে সে অর্ডার পেজে চলে যাবে, এই বিষয়টা কিন্তু অবশ্যই ক্লিয়ার করতে হবে। তো এই ভুলটাও আমরা অনেক ক্ষেত্রে করে থাকি, আমাদের সেলস প্রয়োজন হয় বাট আমরা অ্যাড রান করি ট্রাফিকে। সো এখানে ফেসবুক কি দিবে, সাধারণত এ ধরনের ট্রাফিককে সে ওয়েবসাইটে পাঠাবে যারা ওয়েবসাইট ঘুরে দেখতে পছন্দ করে বাট পারচেস করে না, কারণ আমরা তো মূলত ট্রাফিক চেয়েছি। তো এই বিষয়টি অনেক ক্ষেত্রে আমরা কিন্তু ক্লিয়ার থাকি না। সো কল টু অ্যাকশন, এই যে বাটনটা খুবই ইম্পর্ট্যান্ট এবং আপনার গোল অনুসারে এই বাটনটা সিলেক্ট করা উচিত। সেটা শপ নাও হতে পারে, অর্ডার নাও হতে পারে, কল নাও হতে পারে অথবা লার্ন মোর হতে পারে। আপনি আপনার ডিজায়ার গোল অনুসারে এই বাটনটাকে অবশ্যই সুন্দর মতো প্লেস করবেন। লাস্ট বাট নট লিস্ট, অ্যাড রেজাল্ট বিশ্লেষণ না করা, নট অ্যানালাইজিং ইয়োর অ্যাড রেজাল্ট।
এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি অ্যানালাইসিস ছাড়া পরবর্তীতে ক্যাম্পেইন অপটিমাইজ করছেন বা ক্যাম্পেইনের বাজেট বাড়াচ্ছেন, এই টোটালটাই হবে অন্ধকারে ঢিল ছোড়ার মতো। কারণ ক্যাম্পেইন যদি অপটিমাইজ করতে হয় অবশ্যই আপনাকে অ্যানালাইসিস করে নিতে হবে। কিভাবে আপনি জানবেন আপনার কোনো অ্যাড ভালো করছে কিনা? এই ভালো করছে কিনা জানার কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে বা ম্যাট্রিক্স রয়েছে। ধরুন আপনি একটি ভিডিও ভালো করছে কিনা জানতে চান, সেক্ষেত্রে আপনি ভিডিওটির হুক রেট দেখতে পারেন যে হুক রেটে কতজন আটকেছে। আপনি থাস পেলে দেখতে পারেন 50% ভিউ কতজন করেছে তার মধ্যে। আপনি দেখতে পারেন 95% পর্যন্ত কতজন এসেছে। এছাড়াও লিঙ্ক ক্লিক কতজন করেছে, সিটিআর কত, এই সমস্ত বিভিন্ন ম্যাট্রিক্স দেখার মাধ্যমে আপনি কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন যে কোন অ্যাডসেটটি ভালো করছে, অ্যাডসেটের মধ্যে কোন ক্রিয়েটিভটি ভালো করছে, এবং এই সমস্ত সিদ্ধান্তগুলো নিয়ে আপনি পরবর্তীতে কিন্তু এগুলোকে অপটিমাইজ করতে পারেন বা স্কেল করতে পারেন। তো এভাবে যদি আপনি অপটিমাইজ না করেন, কোনো একটি রেজাল্ট ভালো করেছে তো আপনি বাড়িয়ে দিলেন, আবার কোনো একটি রেজাল্ট খারাপ করেছে তো আপনি বন্ধ করে দিলেন। তো এভাবে করলে আপনি বাজেটের সুষম ব্যবহারটা করতে পারবেন না। এতে করে আপনার বাজেট ওয়েস্টেজ হতে পারে। সো দ্যাট আপনাকে অবশ্যই অ্যানালাইসিস থেকে সিদ্ধান্ত নিতে হবে। এক্ষেত্রে আমরা অনেকবার বেশি ভুল করে থাকি। আমরা যখন অ্যাড ভালো পারফর্ম করে হয়তো বা এটাকে ডাবল ট্রিপল বাজেট দিয়ে দিই, অথবা অ্যাড একটু খারাপ পারফরমেন্স করলে আমরা এটাকে অফ করে দিই। সো এভাবে করাটা ঠিক নয়। আমরা এখানেও অনেক ভুল করে থাকি। ধরুন একটা ক্যাম্পেইনের সিটিআর এসেছে 0.4। সো এটা খুবই স্বাভাবিক। আপনি বুঝতেই পারছেন যে 0.4 মানে এটা হচ্ছে খারাপ একটা ক্যাম্পেইন বা খুব একটা ভালো ক্যাম্পেইন নয়। আপনি কি করতে পারেন বা কি করা যেতে পারে এই অবস্থাতে? আপনি হয়তো হেডলাইনটা চেঞ্জ করে দেখতে পারেন যে সিটিআর বাড়ে কিনা। হয়তো আপনি হেডলাইনটা চেঞ্জ করেছেন, পরবর্তীতে এটার সিটিআর বেড়ে চলে গেছে 1.6। সো দ্যাট আপনি কিন্তু এটাকে রেখে পরবর্তীতে আরেকটু দেখতে পারেন যে এটার সিটিআর এর পরিমাণ বাড়ে কিনা। আপনি চাইলে কিন্তু হেডলাইনের পাশাপাশি ক্রিয়েটিভটাকেও চেঞ্জ করে দেখতে পারেন যে সিটিআর আরও বেড়ে যায় কিনা। সো আপনার টার্গেট হতে হবে অল টাইম সব থেকে কম বাজেট দিয়ে সর্বোচ্চ মানের রেজাল্ট কিভাবে নিয়ে আসা যায়। আর এগুলো করতে গেলে অবশ্যই আপনাকে অ্যানালাইসিস করতে হবে বা উপরের যে বিষয়গুলো আমি শেয়ার করলাম সেই ভুলগুলো সম্পর্কে অ্যাওয়ার থাকতে হবে। তাহলেই কিন্তু আপনি কম বাজেটে সর্বোচ্চ ভালো রেজাল্টটাকে নিয়ে আসতে পারবেন। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং রিলেটেড ভিডিও রয়েছে, হয়তোবা অনেক ভিডিও এখান থেকে আপনার জন্য হেল্পফুল হতে পারে। আপনি নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি ঘুরে আসুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন। তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পাবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।